আসসালামু আলাইকুম। আপনার প্রতিটি উদ্যোগ হয়তো সফল হবে না, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্নহীন মানুষ একজন মৃতপ্রায় মানুষের মতো। কিন্তু তাই বলে শুধু স্বপ্ন দেখলেই হবে না। আমি যেটা বলি সবসময় যে স্বপ্ন দেখতে হবে যেমন করে, স্বপ্নের তালিকা করতে হবে যেমন করে, এবং সেই তালিকার পাশে স্বপ্ন অর্জনের তারিখ লিখতে হবে। তেমনি সাহস করতে হবে এবং সাহস করে শুরু করে দিতে হবে। কারণ আপনি যতক্ষণ না স্বপ্নটাকে বাস্তবায়নের পথে হাঁটা না শুরু করছেন, ততক্ষণ পর্যন্ত স্বপ্ন কোনোদিন গন্তব্য খুঁজে পাবে না। সো অ্যাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে। এবং ফাইনালি আমি যেটা সবসময় বলি যে সেই স্বপ্নের পেছনে, সেই অ্যাকশনের পেছনে, সেই শুরু করা, যেটা শুরু করে দেওয়ার পর লেগে থাকতে হবে, তবে আপনি সফলতা দেখা পাবেন। সো এই যে আমরা গত প্রায় 8 বছর ধরে এক একটা ব্যাচে 90 দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এই বাংলাদেশের লাখো তরুণ তরুণীদেরকে গত প্রায় 8 বছর ধরে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশে আর কেউ করছে না। এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে ইম্প্যাক্টটা কী তৈরি হলো, কি অর্জন হলো, কতটা শিখেছে, কতটা ঘুরে দাঁড়িয়েছে, এবং কতটা সফলতার পথে হাঁটতে শুরু করেছে, সেই গল্প আমরা শেয়ার করি ইউটিভি লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানে। সো আমরা আজকে দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তাদের গল্প আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই দুইজন অতিথির মধ্যে একজন এসেছেন চুয়াডাঙ্গা থেকে, আমাদের আজমিরা খাতুন। আজমিরা খাতুন, আপনি যদি আপনার গল্পটা একটু বলেন শুরু থেকে, যে কেন মনে হলো যে আমার নিজের একটা পরিচয় দরকার। আমি একজন মধ্যবিত্ত পরিবারের কন্যা। আমার ক্লাস 8-এ থাকতে আমার বাবা মা আমাকে বিবাহ দেয়। ওকে। তো আমার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। যে পড়াশোনা করে একটা কিছু করবো এরকম একটা মনে ধাবন করতাম। তো তখন যখন সংসার জীবনে আসলাম, তারপরে আসার পরে হাজব্যান্ড বেকারই ছিল। তারপর একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, অল্প কিছু বেতন পেত। এইভাবে চলতে চলতে সে আমাকে প্রতিদিন 10 টাকা করে দিত। ওকে। আর মজা খাওয়ার জন্য দিত। সে একটা করে কেক নিয়ে আসতো আমার জন্য। হ্যাঁ, মানে আমি বলতাম আপনি চেয়ে নিতেন না, উনি নিজে থেকে দিত। নিজে থেকে 10 টাকা দিত। জি। ওকে। ওই 10 টাকা আমি জমিয়ে রাখতাম। ওই 10 টাকা জমিয়ে রাখতে রাখতে আমার 700 টাকা হয়। ওকে। সেই 700 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি। আর সেই ছাগল থেকে এখন পর্যন্ত, এই পর্যন্ত প্রত্যেক বছরে আমি 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা ছাগল বিক্রি করি। বাহ। আর ওইভাবে আমি তার কাছ থেকে টাকা নিয়ে 200-500 এরকমভাবে জমিয়ে আমি গরু কিনছিলাম সেই সময়, 2009 সালের কথা। ছাগল, গরু, এইভাবে সেই গরু আমি লালন পালন করি। এইভাবে বাবা মার কাছে পালন করি, বাইরে মানুষের কাছে কিনে পালন করতে দিই। এইভাবে আমি অনেক টাকা ওইখান থেকে আর্ন করি। আর সেই টাকা দিয়ে আর হাজব্যান্ডের টাকা জমিয়ে আমি একটা জমি কিনি, 2 কাঠা। এটার পেছনে আমার একটা ক্ষোভ ছিল, একটা জেদ ছিল। আমাকে আমার পরিবারের থেকে একজন বলতো যে জমি কেনা সহজ না বা বাড়ি করা সহজ না। এই কারণে আমার খুবই জেদ ছিল যে আমি জীবনে চুয়াডাঙ্গা শহরে 1 কাঠা জমি কিনবই, সে কুড়ে ঘর হোক। তো সেই থেকে আমার এই জেদটা আমি ধাবন করতে খুব তাড়াতাড়ি আমি পেরে গেছি। সেটা তার মানে জেদ করলে মানুষ চাইলে পারে, তাই না? এটাই তো। জি, অবশ্যই নিজের মনে স্বপ্ন থাকতে হবে। আপনি তো গল্পটা শুরু হয়েছিল 10 টাকা দিয়ে। জি। তারপর 700 টাকা। জি। তারপরে ছাগল, তারপরে গরু। ছাগল আমি প্রথমে কিনছিলাম মাত্র 6000 টাকা দিয়ে। ওকে ওকে। যাই হোক, তো আপনি জমিয়ে ফাইনালি 2 কাঠা জমি কিনেছেন চুয়াডাঙ্গাতে। জি। কেনার পর আমার আমি এইভাবে টাকা গুছিয়ে প্রত্যেক মাসে একটা 1000 টাকা করে ডিপিএস করেছিলাম। সেই ডিপিএসটা যখন মেয়াদ পুজে যায়, তখন সেইটা ভেঙে আমি ওইখানে একটা বাড়ি করার সিদ্ধান্ত নিই, যে টিন শেড দিয়ে
আমি একটা বাড়ি করব, সে বাড়িটা আমি ভাড়া দেব। যেহেতু আমার একটা বাচ্চা হয়ে গেছে, ছেলে বাচ্চা, তার পড়াশোনা করাতে অনেক ভবিষ্যতে খরচ হবে। আমার হাজব্যান্ড যা ইনকাম করে, তখন আমরা ভালোই চলতাম, কিন্তু আমার মনে হতো যে ভবিষ্যতে হয়তো আমাদের আরও কষ্ট হয়ে যাবে। তো এইটা মনে করে আমি ওই বাড়িটা করতে যাই। তখন আমি ওই টিন দিয়ে বাড়ি করতে যাই। আমার বাড়িটা কিভাবে ছাদ সহ হয়ে গেল। আর আমি জি, আর আমি ওইখানে একটা দোকানও গেঁথেছিলাম। দোকানটা কমপ্লিট হয়েছিল না। তো আমার হাজব্যান্ড যখন চাকরিতে চলে যেত, আমার কোনো কাজ থাকতো না। আমি 5 ওয়াক্ত নামাজ করলাম, পড়ার পরে হাদিস কোরআন পড়ার পর বাচ্চাকে নিয়ে সবসময় ঘরে থাকতাম। খুবই হয়ে পড়তাম আমি, যে একাকিত্ব একটু ভালো লাগতো না, একটু সময় কাটার দরকার। আর তার আগে আমি ছোটোবেলা থেকে আমার মামা, আমার খালা সবাই টেলারিংয়ের কাজ করে। ওইটাও আমার খুব শখ ছিল, কিন্তু আমার লেখাপড়ার জীবনে ওইটা আর আমার শিখে ওঠা হয়নি। যখন আমি বিয়ের পরই কিছুদিন পরে আমার শ্বশুর বাসার পাশে একটা ফুপু শিখাতো, এখানে 400 টাকা করে নিত। তখন আমার হাজব্যান্ডের বেতন ছিল মাসে 1000 টাকা। 400 টাকা অর্ধেক মাসের বেতন। তো ওই 400 টাকা দিয়ে আমি ওই কাজ শিখি। সংসারে সব কাজ গুছিয়ে আমার ওই 1 ঘন্টা সময় দেওয়া খুব কষ্ট হয়ে যেত। তারপর আমি শিখছিলাম। আর আমার প্রথম থেকে আমার হাজব্যান্ড সব কিছুতে আমাকে সাপোর্ট করেছে। সে কোনোদিন 1 টাকাও নষ্ট করেনি। আর তার সাপোর্টের জন্য হয়তো আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তারপর সেই কাজ শেখার পরে অল্প কিছু করে টাকা জমিয়ে আমি খুব কষ্টে একটা সেলাই মেশিন কিনেছিলাম সেই সময়। জি, সেলাই মেশিন কেনার পরে আমি কাজ বাইরের অতটা করতাম না, অতটা শিখে উঠছিলাম না। আর তারপরে আমার বেবি হয়। ওই সেলাই মেশিন কেনার পরে আমি কাজটা পুরোই করেন যে একটু ভুলা ভুলা ভাব হয়ে যায়। তারপর হঠাৎ যখন আমার মনে হলো যে আমি তো সবসময় বসেই আছি, ছেলে নিয়ে সময় কাটে না, আমি আমার হাজব্যান্ডের সাথে আলাপ করলাম যে আমার ওই দোকানটা যদি ঠিক করে ওইখানে আমি একটা দোকান দেই তাইলে কেমন হয়, যদি আমি টেলারিংয়ের কাজ করি, পাশাপাশি কিছু শাড়ি 3 পিস ওঠাই। তো সেই মুহূর্তে আমার ওই বাড়িটা যেমনভাবেই করা হোক পুরো কমপ্লিট হয়েছিল না, 7 পর্যন্ত হয়েছিল একতলার। তখন আমার কিছুই হাতে টাকা ছিল না, যে 20 টাকা গাড়ির ভাড়া দিয়ে এরকম একটা অবস্থা যে আমি প্রোডাক্ট নিয়ে আসতে যাব। তো হঠাৎ একদিন আমার অসুখ হয়। আমি আমার পাশে জেলাতে কুষ্টিয়াতে ডক্টর দেখাতে যাই, যে আসার পথে ওই পোড়াদা হয়ে ওইখান থেকে ট্রেনে উঠতে হয়। কুষ্টিয়া থেকে ট্রেন পাওয়া যায় না আসার পথে। তো ওইখানে নামার পরে আমি আমার আম্মার সঙ্গে আলাপ করি যে আমাকে কিছু প্রোডাক্ট এখান থেকে যদি নেওয়া যায়। তা আমাদের একটা পরিচিত ভাই আছে, হাফসা বস্ত্রালয়, টুটুল ভাই। ওই ভাইয়ের দোকান, ভাইও ছিল নাম, ভাইয়ের ভাই ছিল দোকানে। ভাইয়ের কাছে ফোন দিয়ে আমি 10,500 টাকার প্রোডাক্ট ওই জায়গা থেকে কিনি। কিন্তু 10 টাকাও ভাইকে আমি দিয়ে আসিনি, পুরা মেমোই বাকি। আর আমার আম্মুর টাকায় ভাড়া দিয়ে যায় আর আসি, যে আমি ওই প্রোডাক্টগুলো নিয়ে আসি। যখন নিয়ে আসলাম তখন আমার ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি দেবর কারোরই মত ছিল না যে আমি বিজনেস করি। আমার হাজব্যান্ডের হয়তো আমার মনের ভিতরে বলে যে তার পুরোপুরি মন ছিল না, কিন্তু আমার উপরে সে বলেও নিজে করতে হবে না, এরকম কথাও সে বলেনি। তখন আমি ওই দোকানটা কমপ্লিট হয় না, কিন্তু প্রোডাক্ট আমি নিয়ে আসি। তখন আমার কাছে টাকা নেই। আমার ছোটো খালার কাছে 14,000 টাকা ধার নিয়ে আমি দোকানের শাটার করি, আর 5,000 টাকা আরেকজনের কাছ থেকে নিয়ে আমি দোকানের ওই মেঝেটা প্লাস্টার করি। করার পরে ওই ফ্লোরে বিছানা বিছিয়ে আমি ওই প্রোডাক্টগুলো তুলি, সাজিয়ে। আমি প্রথম দিন একটা কাজ পাই, একটা আমাদের ভাসুরেরই মেয়ে হয়, ওর একটা ফ্রক সেলাই করা। আর তারপর দিন দেখলাম যে নতুন দোকান দিয়েছে বলে আশপাশে অনেকেই 2-1 করে 3 পিস কিনলো বাকিতে। কেনার পরে এইভাবে আমার উদ্যোক্তা জীবন শুরু। তারপরে আস্তে আস্তে পরিচিত, আমি ওই পাড়াতে নতুন ছিলাম, আমার শ্বশুর বাড়ি যেখানে, তারপর আরেক পাড়াতে আমি জমিটা কিনে বাড়ি করছি। তো ওইখানে আমি একেবারেই নতুন, আমাকে কেউই চেনে না। ওই 2-4 জন যায় নিয়েছিল যে নতুন দোকান দিয়েছে এই কারণে। কিন্তু আমার অনেকটা সময় ধৈর্য ধরতে হয়েছে, আমাকে মানুষের সঙ্গে পরিচিত হতে হয়েছে,
তাদের সঙ্গে কথা বলতে হয়েছে, তাদের সঙ্গে আন্তরিকতা, মানে খুবই আমাকে ধৈর্য ধরতে হয়েছে যে সারাদিনেও একটা জিনিস বিক্রি হয় না, বা 5 দিন 10 দিনও বিক্রি হয় না। ওই সময় কিন্তু আমি বসে থাকিছি, আমি সারাদিন দোকান খুলে সারাদিনই বসে থাকিছি খুবই ধৈর্যের সঙ্গে। তারপর এরকম করতে করতে আস্তে আস্তে আমার বেচা কেনাও শুরু হয়, আর মেশিনের কাজও আমার খুব ভালো হয়। আমি কাজ করে তখন সময় পাই না। তো এইভাবে চলতে থাকার পরে আমার মনে হয় আর একটা, সারাদিন বসে থাকতে ভালো হয় না, যখন ভালো লাগে না, যখন কিছু না থাকে, কাজ না থাকে বা বেচা কেনা হয় না, তখন আবার আমি, সবাই বলে যে এখানে মুদির মাল ওঠাও। আমি বলি যে এই বিজনেস করবো, কেমন একটা লাগে। তারপরেও সবাই বলার করে আমি ওইগুলো উঠাই। তখন আমার কাছে টাকা ছিল না সেই মুহূর্তে, মানে বাকি টাকি পড়ে যেয়ে 3000 টাকা ছিল, আর 3000 টাকা আমি মুদি দোকান থেকে বাকি করে নিয়ে এসে আমি ওই প্রোডাক্টগুলো ওঠানোর পরে এবার সময় আমার কেটে যায় এইগুলো নিয়ে একটা ব্যস্ত হয়ে পড়ি। আর আমার আগের সেই ছাগল রানিং আছেই, ওইগুলো আমি বাসা থেকে ওইখানে নিয়ে যাই, দোকানের ওইখানেই লালন পালন করার পরে এইভাবে আমি আর অনেক টাকা আমি কিছু জমানোর পর আমার আম্মুর কাছ থেকে আমার মনে হয় যে আরেকটা কিছু করা দরকার আমার, তাও মনে হয় যেন কেমন সময় কাটছে না। তখন আমি, হাজব্যান্ড বাইরে জব করে, আমার মনে হয় যে সেও একটা কিছু করুক। তখন আমি একটা ডিলারশিপের নেওয়ার একটা সিদ্ধান্ত করি। আমার হাজব্যান্ড ডিলারশিপের আন্ডারে চাকরি করতো, ম্যানেজার পোস্টিংয়ে। ওটা হচ্ছে অমৃত আর বেঙ্গল কোম্পানি আর কলেজ কসমেটিক্স, এই 3টা কোম্পানি ডিলার নেই আমি। ওরে সর্বনাশ! ডিলার নেই, গরু ছাগল দোকান, সেলাই, কাপড় চোপড়, মুদি দোকান, তারপর ডিলারশিপ। জি, তখন আমি একাই সামলাতাম সব। তারপর হাজব্যান্ড কিছুদিন সামলানোর পরে ও চাকরিটা ছেড়ে দিল, দেওয়ার পর বলছে নিজে একা সামলানো কষ্ট হয়ে যাচ্ছে, আমি এটা দুজনে মিলে শুরু করার পরে ওর কি মনে হলো, এসআর থাকে কোম্পানিতে, খুব মানে করতো ওদের মানে কোনো দায়িত্ববোধ ছিল না, এই কারণে ওইটু রাগারাগি করতো। আর ওই পরে বললো যে এটা হবে না, ছেড়ে দাও। আমিও জোর করলাম না, ছেড়ে দিলাম, রিলারগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পরে তখন আমার মনে হয় ওই যে মাথার ভিতরে আরেকটা কিছু করতে হবে, এরকমভাবে মনে করেন চলতে থাকে। আমি ওইখান থেকে ওই টাকাগুলো উঠিয়ে সেইগুলো রাখি, আর তারপরে অনেক টাকা আমি যাই করি, সেইগুলো রাখি। আর রাখার পরে আমি করোনার পরে আমি একটা পার্টনারে একটা বিজনেস শুরু করি। কি বিজনেস সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কৃষি সেলা মেশিনের বা শেষ পাম্পের সকল প্রকার প্রোডাক্ট তৈরি হয় মেশিনটা বাদে। এটা শুরু করি আমি প্রথমে 5 লক্ষ টাকা দিয়ে, ও আমার মূলধন আর ওর যন্ত্র মেশিনপত্র, এইভাবে আমি কোড ডিট করে যেভাবে মানুষ করে ওইভাবে আমি এই ব্যবসাটা শুরু করি। আর তার আগে থেকে ওই যে চাকরি ছেড়ে হাজব্যান্ডও ওই মুদিখানার দোকানটা বসছিল, পাশে আমি আর একটা দোকানও করছিলাম মাঝখানে, প্রায় 2 লক্ষ টাকা খরচ করে আমার 3 পিসের দোকানটা আমি আলাদা করছিলাম। আমি 3 পিসের দোকানে বসে, আমার হাজব্যান্ড মুদিখানার দোকানে বসে, কিন্তু ওই পাড়ায় এতে একটা মানে লোকজন একটু কম, এই কারণে বেচা বিক্রি একটু কম হয় মুদিখানার দোকানে। এখন আপনার এই সবগুলো মিলে টোটাল সেল কত মাসে? সবগুলো মিলে হিসাব করা হয় না, আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটা 6 লক্ষ টাকা সেল মাসে 6 লাখ টাকা সেল মাশাআল্লাহ। আর তারপরে আমার পার্টনারের সঙ্গে, আমার পার্টনার 1 বছর পুষতে না পুষতে আমার সাথে প্রতারণা করে। ব্যবসা খুব ভালো চলছিল, ওইখান থেকে মাসে 1 লাখ টাকা লাভ করা সম্ভব হচ্ছিল। তখন আমি দুজনে ভাগ করে নিতাম সেইভাবে হিসাব নিকাশ করে। তখন সে আমার সাথে প্রতারণা করে, সে আলাদাভাবে দোকান দেয়, আমার টাকা নিয়ে যায়, সব কিছু করে, আমি কিছুই বুঝতে পারি না। যখন সেগুলো প্রতিবাদ করতে যায় তখন একটা ঝামেলা গ্যাঞ্জাম হয়ে যায়। যাওয়ার পরে আমি তখন বলি যে আমি ব্যবসা ভাগাভাগি করে নেব। তখন আমি অতটাও বুঝি না, মানে আমি তো কখনো ওয়ার্কশপে যাইনি, আমার হাজব্যান্ড যাইতো, আমি বাসায় বসেই মানে যেটুকু ধারণা আমার ভিতরে আমি আনছিলাম, ওর কাছ থেকে শুনতাম, আমি ওই বসে গল্প করতাম, এইটা এইভাবে আমি শুনতাম পার্টনারের কাছ থেকে।
কি দিয়ে কি করতে হয়, কিভাবে কি করতে হয়, এটাগুলো শুনতাম। আপনার এই কথা থেকে একটা শিক্ষা কি হলো না যে আমরা যেটা বুঝি না সেটাতে ইনভেস্ট করা উচিত না? আমি ওইটা ভাবিনি। আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ড এই মুদিখানার দোকানে বসে আছে, ও একটা বড় কিছু করুক আর হয়তো শিখে যাবে আস্তে আস্তে, এরকম কিছু ভাবছিলাম। আর আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল তার প্রতি যে সে আমার সাথে কখনো প্রতারণা করবে না। লোকজন এরকম হয়ে যায় আর কি। তো কি হলো পরে, কি সমাধান করা গেছে? পরে আমি যখন বিজনেস তার সাথে ছেড়ে দিলাম তখন আমি 2 লক্ষ টাকার প্রোডাক্ট পেলাম। তা আরও টাকা ঢোকাইছিলাম পরে, মানে 7-8 লক্ষ টাকা মতো। তখন আমি 2 লক্ষ টাকা ফেরত পেলাম, মানে প্রোডাক্ট ফেরত পেলাম। কিন্তু সেগুলো আমি বেচতে পারি না। বেচতো তো সে, আমি তো ওইগুলো তো বুঝি না। আমার হাজব্যান্ডও এখনও ওইভাবে বিক্রি করতে যায় না। তখন আমি খুবই মানে একটা খারাপ অবস্থায়, তার সঙ্গে একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেল। এমন একটা খারাপ অবস্থা, মানে কেস করার মতো একটা অবস্থা চলে আসলো। তার কাছে আমি টাকাও এখন পর্যন্ত পাবো। তখন আমি এতগুলো টাকা যখন আমার নষ্ট হয়ে গেল, আমি খুবই পেরেশানে মানে পড়ে গেলাম, টেনশনে। আমি অসুস্থ হয়ে গেলাম 1.5 মাস প্রায়। মানে এমন অসুস্থ মানুষ, আমি উঠতেই পারছি না, এরকম যে আমি বিছানাগত মতো। এবার আমি মনে করছি, আমি তাও ধৈর্য হারাইনি যে আমি আবার কিছু করব, নতুন কিছু করব। এবার আমি ইউটিউবে কিছু করবো, এমন কিছু করবো যাতে প্রতারিত না হয়। আমি ইউটিউব থেকে দেখতে থাকি যে এই মানুষ বলে যে ইউটিউব থেকে কত কাজ শিখে মানুষ করে। এভাবে দেখতে থাকতে থাকতে আমি দেখি ডিমের খোসার এক্সেল পাউডার তৈরি করা। আমার এটা তো তৈরি করা অনেক সহজ। আমার হাজব্যান্ডকে বলি, আমাদের পাশেই কারখানা আছে বেকারির, ওইখান থেকে ডিমের খোলা নিয়ে এসে ওই ডিমের খোলা যেভাবে প্রক্রিয়া করে ওইভাবে করে আমি তৈরি করি। তৈরি করার পরে আমি সেগুলো তো বিক্রি করতে হবে, আমি তৈরি করলে তো হবে না। তখন আমি ওই ইউটিউবে ওইভাবে দেখতে থাকি। দেখতে থাকতে থাকতে তখন আমি নিজে বলার মতো গল্প ফাউন্ডেশনের ওই লাইভ শো আমার সামনে পড়ে। আর এটা যশোরের একটা আপু মোরিঙ্গা পাউডার নিয়ে কাজ করছে। ওই আপুর গল্প আমার খুবই ভালো লাগে। আপনার সঙ্গে তখন যে কথাগুলো বলছিল আর এইখান থেকে সে যে উপকারিতা পেয়েছে, এইগুলো আমার খুবই ভালো লাগে শুনে। তার জীবনের ঘটনা আমার আরও মনের ভিতরে সাহস বাড়ে যে আমি কেন দুর্বল হব, সে যদি এইভাবে উঠে আসতে পারে। তখন আমি মনে করেন যে এই গ্রুপে আমি যুক্ত হই, নিজে নিজেই রেজিস্ট্রেশন করি। এবার আমি আর আমার জেলাতে যুক্ত হতে পারি না। তখন আমাকে মাইশা আপু, আমার জেলার তারেক ভাই সঙ্গে আমার পরিচয় করে দেয়, আমার জেলার অ্যাম্বাসিডার মডারেটর তারেক হাসান ভাইয়া, উনি আমাকে অ্যাড করে নেয়। তারপর থেকে সেশনগুলো যখন আপনার সেশনগুলো আমি পড়ি, আমার খুবই ভালো লাগে। আর মনে হয় প্রত্যেকটা সেশনে আমার জীবনের সঙ্গে মিল আছে। প্রতিটা সেশনই আমার জীবনে, আমি কেন হেরে যাব, আমি হারবো না। আর ওই প্রতিদিন ওই ভিডিও দেখতে থাকি, আমি সেশনগুলো পড়তে থাকি। তখন আমি সেইভাবে ক্লাসে জয়েন্ট সেশন ক্লাসে যুক্ত হতে পারতাম না, কীভাবে হতে হয় আমি জানতাম না। কিন্তু আমি ওইগুলো দেখতাম। আমি মনে মনে বলতাম যে আমি কেন পারবো না, আমি ঘুরে দাঁড়াবো। আবার আমার মনের ভিতর আবার ধৈর্য আসে, আবার সেই সাহস আসে। এইভাবে আমি মনে করেন ওই ব্যবসা আবার শুরু করি। আমার হাজব্যান্ডকে বলি যে তুমি শুরু করো, কেন পারবা না, সবাই যদি পারে তুমিও পারবা, তুমি প্রোডাক্ট বিক্রি করা। ধরো আমার তখন 2 লক্ষ টাকার প্রোডাক্ট আমার ঘরে থাকে, কিন্তু আমি সে প্রোডাক্ট বিক্রি করতে পারি না। এইভাবে ওই প্রত্যেক দিন আমি সেশন ক্লাসে যুক্ত হওয়া ধরলাম। তারপরে একজনের ভাইয়া, বড় ভাইয়া আপুদের উৎসাহমূলক কথা, তাদের একজনের এক রকম প্রতিভা। একটা কথার উপরে 10 জন থাকলে 10টা প্রতিভা আমার ভিতরে আরো সাহস যোগায়। ওইখান থেকে আমি মনে করেন যে ঘুরে দাঁড়াই, আবার দাঁড়িয়ে আমি আবার ব্যবসা শুরু করি। তবে ওয়ার্কশপ আবার নতুন করে শুরু করি, ওয়ার্কশপ দিয়ে আমি সব কিছু মেশিনপত্র হয়তো আমি এখনও গুছিয়ে উঠতে পারি নাই। তবে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন। আমার প্রত্যেক মাসে সেল 6 লক্ষ টাকা। আমি নিজে মানে তখন পার্টনার সঙ্গে যখন করতাম তখন পার্টনার লস দেখাতো, প্রত্যেকদিন ওয়ার্কশপে প্রত্যেক সপ্তাহে লস দেখাতো। আর আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লস হয়নি। মানে লস, আমি প্রোডাক্টগুলো তৈরি করি মিস্ত্রি দিয়ে, আমার কর্মচারী আছে 3-4টা, ওদের দিয়ে তৈরি করি। আর ওইটা আমার হাজব্যান্ডের কাছে বিক্রি করি। ওকে আমি তৈরি করে ওকে দিয়ে দিই না,
আমি খাতা কলমে ওকে হচ্ছে ওর কাছে বিক্রি করি, 10 টাকা হোক 5 টাকা হোক লাভ রেখে আমি ওকে ওর কাছে বিক্রি করি, ও সেইগুলো হচ্ছে মার্কেটে সেল করে আমাদের পাশের জেলায়, আমাদের জেলায় এইগুলো। আপনি যদি মোটা দাগে 2-3টা পয়েন্ট বলেন এই আপনার এরকম একটা সময়ে সেই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি কি কি জিনিস শিখলেন? ফাউন্ডেশনের যে একটা জিনিস যেগুলো আমি শিখলাম সেগুলো হচ্ছে কখনো ধৈর্য হারানো যাবে না, আর স্বপ্ন দেখতে হবে বড়, আর সাহস রাখতে তো হবেই। আমার মানে একটা জিনিসই ভালো লাগে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুক। আসলে এই কথাটা সত্য, আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে তো উপরে কখনো উঠতে পারবো না। তো এই কথা সবসময় মনে মনে চিন্তা করি আর এগিয়ে যাচ্ছি। আর আপনার এই জার্নিতে এই যে এত কিছু নিয়ে কাজ করলেন, কি কি মনে হয় আপনার কোন কোন জায়গায় ভুল ছিল বা যেটা করা উচিত হয়নি? আমার সবচেয়ে তো বড় ভুল মনে হয় যে মানুষকে বেশি বিশ্বাস করা, নিজের থেকে বেশি বিশ্বাস করা। আর আরেকটা জিনিস আমি এই সেশনগুলো পড়ে বুঝতে পারছি, সেটা হচ্ছে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, কিন্তু আমার নিজেকে আমি কখনো ভালোবাসতাম না। আমি নিজের একটা ক্ষতি করে অন্যর ভালো চাইছি, তো দেখছি সে পরক্ষণে আমার ক্ষতি করে, আমার উপর হিংসা করে, হ্যাঁ আমার ক্ষতি চাই। এই সেশন থেকে আমি পেয়েছি। আর আমাদের যে সেশন ক্লাস হয়, আমাদের বড় ভাইয়া আপুরা তারা যথেষ্ট জ্ঞান বুদ্ধি দেয়, তাদের সাথে একটা জিনিস শেয়ার করলে তারা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করে। জি, আপনার স্বপ্নের কথা শুনতে চাই, কোথায় দেখতে চায় আগামী 10 বছর পরে নিজেকে? আগামী 10 বছর পরে আমার চিন্তা ভাবনা আছে আমি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যাতে আমি অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আর নিজেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। আর আরেকটা কথা স্যার আমি বলতে চাই যে আপনার সেশনের ভিতর যে লেখা থাকে যে ব্যবসা করতে হলে টাকা দরকার হয় না, আসলেও টাকা দরকার হয় না। আমি নিজে এটা বাস্তব প্রমাণ, কারণ আমি একদম 0 টাকা শূন্য হাতে ব্যবসায় গিয়েছিলাম, একটা ব্যবসা, সেই একটা ব্যবসা ধরে আজকে আমি এ পর্যন্ত এসেছি। তারপরে আমি আর একটা ব্যবসার কথা বলিনি, ওই পার্টনার ওই ব্যবসা করার পাশাপাশি আর একটা ব্যবসা আমি করছিলাম, 2টা ব্যবসা একটা সাথে করছিলাম, সেটাও আমি প্রতারিত হয়েছি। সেটা আমি নিজেই করছিলাম, কিন্তু একজনের কাছে প্রোডাক্ট নিয়ে আসতে দিয়ে সেই টাকাটা আমাকে মেরে দেয়। মানে পাউডার, মানে যে হকারি প্রোডাক্ট এখন যেমন বিক্রি করে, যে একটা প্যাকেজ সিস্টেম করে ওটা ভ্যান বা অটো সেট করে নিয়ে যায়, ওরা বিক্রি করে এসে টাকা দেয়। এটা আমার অনেক লাভ মনে হয়েছিল, এটা নিজের কোনো লস ছিল না। সেই টাকাটা আমার যাওয়ার পর ওইখানে আমি 4-5 লক্ষ টাকা ডোনেশন খাই, সব মিলিয়ে আমি ব্যবসাটাই ছেড়ে দিই। মানে এমনভাবে, আর আমি যাদেরকে খুবই ভালোবাসতাম, বিশ্বাস করতাম, এটা হয়তো আমার ভুল, সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এক বছরে মানে সব দিক থেকে আমি একসঙ্গে আমি প্রতারিত হই। আর আলহামদুলিল্লাহ আপনার পথ তো আর কেউ আটকে রাখতে পারে না, আপনি ঠিকই আপনার এগিয়ে যাওয়ার পথে তবে আমার যত মন খারাপই লাগুক, আমি প্রত্যেকদিন যদি সেশন ক্লাসে যুক্ত হই, আমার মনে হয় যে দুঃখটা বা কোনো কষ্ট সেই টাইমে মনে হয় একদমই ভুলে যাই, আমি ফ্রেশ হয়ে যাই। ভেরি গুড, ভেরি গুড। আর কিছু বলতে চান? আমার প্রোডাক্টের কথা আমি বলতে চাই। আমার প্রোডাক্ট আছে কৃষি সেলো মেশিন বা শেষ পাম্পের। এই প্রোডাক্টগুলোর নাম হয়তো সবার জানা নেই। এটা হচ্ছে অটো চেক ভালভ যাকে বলে, আর মিনি কল বা টিউবওয়েল এক নামে চেনে এক এক এলাকাতে। ডেলিভারি, মোটরের ডেলিভারি, ধাপা, অনেক রকম প্রোডাক্ট, জিআই পাইপ 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, শর্ট পিস, বিভিন্ন আইটেমের, বড় কলের প্লাঞ্জার, ছোট কল বলে, কেউ টিউবওয়েল বলে, এক ধরনের কথাই বলা হয়। তো এইগুলো মনে করেন যে প্রোডাক্ট তৈরি করা হয়, আরও অনেক প্রোডাক্ট, মানে 20-25 রকম প্রোডাক্ট এখন আপাতত তৈরি করা হচ্ছে। তো এইগুলো হচ্ছে যে এলাকাতে পানি কম, যেমন রাজশাহী বিভাগ, পাবনা জেলাতে বেশি চলে, যশোর, লড়াইল, এগুলো সব জায়গাতে চলে। আমি চাই যে আপনার মাধ্যমে বা এই
ফাউন্ডেশনের মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমার এই প্রোডাক্টগুলো যাতে সেল করতে পারি। আজকে জেনে গেল সবাই। আর আমার কাছে ইচ্ছা আছে খুব চায়নাতে যাওয়া, চায়নার মেশিনপত্র কিভাবে তৈরি করে, আর সেইখানকার কোনো প্রোডাক্টও যদি আমি তৈরি করতে পারি, সেই ইচ্ছা আমার মনে। আপনি যে এই স্বপ্নটা দেখেছেন চায়না যেতে চান, এটা আমাকে মুগ্ধ করেছে। যান, আমি চাই আপনি চায়না ঘুরে আসেন, কারণ প্রোডাকশন লাইনে যেহেতু ঢুকে গেছেন, চায়না আপনার যাওয়া দরকার। ধন্যবাদ জানাই যে এত বড় একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করেছেন, যেখানে প্রত্যেক দিন শিক্ষণীয় কিছু বিষয় থাকে, যেগুলো আমাদের মনে থাকে কিন্তু আমরা ধারণ করি না। কিন্তু এই সেশন ক্লাসটা যদি আমরা করি বা পড়ি, সেটা কিন্তু আমাদের মনের ভাব নেই। আমি চাই যে আমার চুয়াডাঙ্গা জেলার এখন বহুত উদ্যোক্তা, তারাও যেন আপনার এই ক্লাসে যুক্ত হয়ে তারাও আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার জেলা অ্যাম্বাসেডর তারেক হাসান ভাই মডারেটর, আর তহিদুল হাসান ভাই অ্যাম্বাসেডর, আর উপজেলা আলমডাঙ্গা উপজেলা অ্যাম্বাসেডর হেলেন আক্তার কামনা, ওনারাও যথেষ্ট হেল্প করে, জ্ঞান দেয় সবাইকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার এখানে আসা হয়তো তাদের জন্য আর আপনার জন্য আমি কখনো ভাবি নাই যে আমি এত বড় একটা অনুষ্ঠানে যেতে পারবো, তো আমি নিজেকে খুব গর্ববোধ করছি। থ্যাংক ইউ। আমার তো খুবই ভালো লেগেছে। একটু লম্বা হলেও তাদের গল্পের মধ্যে অনেক রকমের টুইস্ট ছিল, হতাশা ছিল, হেরে যাওয়া ছিল, আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারও ছিল। শুরু করেছেন হয়তো অনেক আগে, কিন্তু নানান চড়াই উতরাই পেরিয়ে একসময় দুজনেই হতাশ হয়ে গেছেন, আবার শুরু করেছেন এবং এখন এগিয়ে যাওয়ার পথে হাঁটছেন। আসলে কাকে কখন কোথায় কোন গল্পটা, কোন কথাটা বা আমার কোন শিক্ষাটা, কোন লেখাটা তাকে পরিবর্তন করে দেবে, এটা বলা খুবই মুশকিল। তবে আমি এই কাজ করে যাব যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য, যাতে এরকম করে কখনো না কখনো হতাশ হলেও যাতে আপনি পড়ে না গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন, সেই রাস্তাটা অন্তত দেখাতে পারি। সো আবারও বলবো, ওনারা যদি পারেন, আপনি কেন পারবেন না? অনেক ভালো থাকবেন।